ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে প্রতিবাদে নামলে অনশন করলে, গান্ধীজিও অনশন করেছে, আজকে থেকে অনশন করলে জোর করে তুলে নেওয়া হবে, তাকে জোর করে হাসপাতালে গায়ের জোরে ভর্তি করে দেওয়া হবে। আবার পশ্চিমবাংলায় আপনি এই প্রতিবাদ করলেন, বিরোধিতা করলে সরকারের, আপনাকে গুন্ডা দমন আইনে 1 বছরের বেশি জেলে ঢুকিয়ে দেওয়া হবে। সেই ব্রিটিশ আমলে রাওলাট আইন চালু হয়েছিল, পশ্চিমবাংলা এখন সেরকম গুন্ডা দমন আইন আবার চালু করছেন কারা? যারা বিধানসভা ভেঙেছিলেন তাদেরকে কি বলা হবে আমি সেটা জানি না। সুতরাং এই নাটকীয়তা চলছে, আদালত আছে, আইন আছে, সেই আইনে আদালতে এক মাঘে শীত যাবে না আমরা অনেকদিন আগেই বলেছিলাম। পশ্চিমবাংলায় আরএসএসের সাহায্যে তৃণমূল কংগ্রেস লাল বাংলা মুক্ত করার কথা বলেছিল। পশ্চিমবাংলায় বামপন্থী মুক্ত বাংলা তৈরি করবার দায়িত্ব দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেস। এখন উনি ধোয়া তুলসী পাতা সাজতে চাইলে হবে? এই বললাম, পাপের প্রায়শ্চিত্ত ওনাকে করতে হবে। আমরা আগেও বলেছিলাম। বসিরহাটে সিপিএমের জয়যাত্রা শুরু হবে। বসিরহাটই গোটা পশ্চিমবাংলাকে পথ দেখাবে। তৃণমূল বসিরহাট থেকে মুছে গেছে। পশ্চিমবাংলায় মানুষ দেখেছে এই 2.5 মাসে বিজেপির পরিণতি। সুতরাং এখন ভরসার জায়গা, বিকল্পের জায়গা একমাত্র বামপন্থীরা, লাল ঝান্ডা। সিপিআইএম বসিরহাটে 1 নম্বর হবে, কে সেকেন্ড আর থার্ড হবে তাই নিয়ে ওদের মধ্যে লড়াই হোক। লাভলিওয়ালা মদন মিত্র আমরা দেখলাম গত 2 দিন আগে তিনিও আছে সেই ঋতুব্রত তৃণমূলে জয়েন করলেন, কি বলবেন? আবার 2 দিন আগে দেখলাম ও আবার মমতা ব্যানার্জির তৃণমূলে চলে গেছে। আর মদন মিত্র কখন কি করেন সেটা উনিও ভালো জানেন না। ওনাকে এই নিয়ে প্রশ্ন করতে হয় যে উনি কখন কি করবেন, কি কোন দিকে থাকবেন, সেটা ওনার কোনোটাই ঠিক নেই। এখন উনি মৃত তৃণমূল না ঋত তৃণমূল কোনটায় যাবেন সেটা ওনার উপর ঠিক, মানে এটা ওনাকেই ঠিক করতে হবে। তবে আসলে যা হয়, ধান্দাবাজদের যেদিকে পরিণতি হওয়ার তাই হয়। একটা ইডির নোটিশ খেয়েই খালি ইধার কামাল উধার হয়ে যাচ্ছে। তাহলে আগামী দিনে বিজেপির বিরুদ্ধে কি লড়বেন? কারণ ওরা কোথায় রইল, গেল, রাজনীতিতে থাকলো না থাকলো, এগুলো কোনো ব্যাপার নয়। বিজেপির বিরুদ্ধে এই সর্বগ্রাসী আক্রমণের বিরুদ্ধে বামপন্থীরা থাকবে। এগুলো খালি ইধার কামাল উধার হবে। আগে মমতা ব্যানার্জির তার করুণার পাত্র হতো, এখন ঋতব্রত ব্যানার্জির করুণার পাত্র হবে, তারপর আরও অন্য কারোর দিকে যাবে। এই যাতায়াত চলবে, তাই নিয়ে বামপন্থীদের এই নিয়ে এত নিয়ে ভাবার সময় নেই এখন। মমতা বন্দ্যোপাধ্যায় তো বলছে যে বামপন্থীদের ধন্যবাদ জানাচ্ছি, তারা গণতান্ত্রিকভাবে আন্দোলন করতো, বিশেষ করে সিপিআইএমদের ধন্যবাদ জানাচ্ছি। ইটে পোস্টার লাগিয়ে বলতে হবে নাকি সিপিআইএম করি না? 10 বছর মুখে লিউকোপ্লাস লাগিয়ে রাখতে হবে। আমাদের শয়ে বামপন্থী নেতা কর্মীকে খুন করেছে, পুলিশ দিয়ে মিথ্যে মামলা দিয়েছে। এই যেখানে দাঁড়িয়ে আপনাদের সামনে সাংবাদিকদের মিট করছি, এখানে 15 বছর ধরে কোনো মিটিং করতে দেয়নি। এখান থেকে ঢিলছোড়া দূরত্বে আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, তাকে খুন করে দিয়েছিল এই তৃণমূল কংগ্রেস। আমি 6 দিন জেল খেটেছি এই তৃণমূল কংগ্রেসের আমলে মিথ্যে মামলায়। আমাদের আরও অসংখ্য কর্মী কতদিন জেল খেটেছে এই তৃণমূলের জমানায়, তার কোনো ঠিক নেই। বাপকেও ছাড়ে না। এখন বামপন্থীদের নাম উচ্চারণ করে নিজেদের পাপের প্রায়শ্চিত্ত করতে চাইছেন। 1 মাঘে শীত যাবে না আমরা অনেকদিন আগেই বলেছিলাম। পশ্চিমবাংলায় আরএসএসের সাহায্যে তৃণমূল কংগ্রেস লাল বাংলা মুক্ত করার কথা বলেছিল। পশ্চিমবাংলায় বামপন্থী মুক্ত বাংলা তৈরি করবার দায়িত্ব দেওয়া হয়েছিল তৃণমূল কংগ্রেস। এখন উনি ধোয়া তুলসী পাতা সাজতে চাইলে হবে? এই বললাম, পাপের প্রায়শ্চিত্ত ওনাকে করতে হবে। আমরা আগেও বলেছিলাম 1 মাঘে শীত যাবে না। আমতলার আজকে অভিষেকের যে পার্টি অফিস ছিল, আজকে সেটা বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হলো, কি বলবেন? আমতলার পার্টি অফিসে তো অভিষেকের যে সম্পদ 75-25-এর যে কাটমানির টাকা সেখানে জমা পড়ে না, সবই তো এগুলো জানে। ওগুলো তো আইওয়াস। যেখানে আসলে অমৃত ভাণ্ডার আছে, মধুর ভাণ্ডার যে জায়গাটায় আছে, সেই জায়গাটা একটু হাত দিয়ে দেখান। কালীঘাট থেকে শুরু করে ক্যামাক স্ট্রিট, যেগুলো আসল টাকা কামানোর জায়গা, বেআইনি টাকার মজুত রয়েছে, খাটের তলায় খাটের ওপরে যেখানে টাকা জড়ো হয়ে রয়েছে, সেই অফিসগুলো আগে টার্গেট করুক। এইসব আইওয়াস একটা রাস্তার ধারে একটা ওর সামান্য এন্টারটেইনমেন্টের জন্য তৈরি করা, কিছুক্ষণ সময় কাটানোর জন্য তৈরি করা একটা অফিস, ওই অফিস ভেঙে আসল কাজ হবে না। আর অফিস ভাঙার সংস্কৃতি আমরা মনে করি না যেটা কোনো কাজের সংস্কৃতি। এর আগে তৃণমূল আমাদের বামপন্থীদের বহু অফিস ভেঙেছে এবং তৃণমূলের এই পরিণতির শিকার হতে হবে আমরাও জানি। কিন্তু অফিস ভেঙে কোনো আসল সমাধান হবে না। এই অফিসগুলো, যে অফিসগুলো বেআইনি টাকা, কয়লা, গরু, চাকরি বিক্রির, মানুষের রক্ত, কান্না, ঘাম, জল করা টাকা চুরি করে জমা করা হয়েছে, সেই অফিসগুলো ভেঙে আগে যদি টাকা উদ্ধার হয় তাহলে বুঝবো প্রশাসন কিছু করছে, নাহলে পুরোটাই নাটক। কোনো রকম আলোচনা ছাড়া এয়ারপোর্টে যে বাকি মসজিদ, সেই মসজিদে নামাজ পড়া বন্ধ হয়ে গেছে 1 সপ্তাহ।
আমাদের কথা হলো যে কোনো ধর্মস্থান, সেই ধর্মস্থান তার যে সংক্রান্ত যে আইন, গোটা দেশের সুপ্রিম কোর্ট, দেশের সংবিধানে যে আইন আছে, সেই সংস্থান মানে ধর্মস্থান সংক্রান্ত আইন মেনেই যা পদ্ধতি গ্রহণ করা দরকার সেটা গ্রহণ করা দরকার। ধর্ম বিশ্বাসী মানুষ তাকে বিশ্বাসযোগ্যতার জায়গায় নিয়ে এসে, তাকে কনফিডেন্সে নিয়ে এসেই সমস্ত আলোচনায় যাওয়া দরকার। উন্নয়নের প্রকল্পে যাতে কোনো কিছু বাধা না হয় সেটা যেমন দেখতে হবে, আবার ধর্ম বিশ্বাসী মানুষের তাদের আবেগ, তাদের সেন্টিমেন্ট, সেটা যাতে আঘাত না হয় সেটাও সরকার প্রশাসনের দায়িত্ব। এইটাকে কেন্দ্র করে আমি দেখছি সাম্প্রদায়িক যে উস্কানি, এই যে সিদ্দিকুল্লাহ চৌধুরী আবার মাঠে নেমে পড়েছে, এই যে এটাকে কেন্দ্র করে এই যে একটা মেরুকরণ, মানুষের মধ্যে বিভাজন, ধর্মীয় সুড়সুড়ি দেওয়া, এইটা কোনো সমাধানের পথ হতে পারে না। আমরা মনে করি প্রশাসনকে সমস্ত মানুষকে আলোচনা করে সেই মানুষের মতামত নিয়ে ধর্মস্থান পরিবর্তন সংক্রান্ত আমাদের দেশে যে আইন আছে সেই আইন অনুযায়ী যা করার সেটা করতে হবে। এটা গায়ের জোরে কিছু করাটা ঠিক হবে না। নিরাপত্তার জন্য আমি তো আবারও বললাম যে নিরাপত্তা হোক, ধর্মস্থানের চরিত্র পরিবর্তন সংক্রান্ত, তাকে অন্য জায়গায় নিয়ে যাওয়া সংক্রান্ত যে আইন যাই হোক, সেই আইন সমস্ত কিছু আইন মেনেই যা করার করা দরকার। কোনোভাবে গায়ের জোরে পুলিশ রেডিয়ে বুলডোজার দিয়ে মানে গায়ের জোরে এটা করার কোনো মানে হয় না। কারণ ধর্মবিশ্বাসী মানুষের যে আবেগ, তাদের সেন্টিমেন্ট, সেইটা মাথায় রাখতে হবে। আর এটা যেন সব ধর্মের মানুষের ক্ষেত্রেই সমানভাবে প্রযোজ্য হয় সেটাও সরকার প্রশাসনের দেখার কথা। কোনো মসজিদ হলে আমার তৎপরতা অনেক বেশি, মন্দির হলে আবার তৎপরতাটা কম, গুরুদুয়ারা হলে তৎপরতাটা কম বা বেশি, এইটা যেন একটা ধর্মনিরপেক্ষ সরকার তার প্রশাসনের থেকে কাঙ্ক্ষিত নয়। কিন্তু আলোচনা চলছে ফেসবুকে, সোশ্যাল মিডিয়ায়, যে বিজেপির নেতারা বলছে বামপন্থীরা তো 34 বছর ছিল, তাহলে এই পদক্ষেপটা নিল না কেন? ফেসবুকের কথায় সিদ্ধান্ত হবে না, বিজেপির চুনোপুটি নেতাদের কথাতেও সিদ্ধান্ত হবে না। ফেসবুকে মিডিয়া ট্রায়ালে এই ধরনের ডিসিশন হবে না। আমি আবারও বলছি, দেশের তার জন্য আইন হয়েছে, আইনে সংস্থান আছে, ধর্মস্থান সংক্রান্ত নির্দিষ্ট আইনি ব্যবস্থাপনা আছে। যা হবে আইন মেনেই হবে, আদালতের নির্দেশে হবে, প্রশাসন সংশ্লিষ্ট মানুষের সঙ্গে আলোচনা করেই হবে। কোনো ফেসবুক বা বিজেপি নেতা চুনোপুটিদের ট্রায়ালে এই সিদ্ধান্ত হবে না। বাংলায় তাসলিমা নাসরিন আসছে, বামপন্থের শাসন কেমন এসেছিল অনেক তখন কারা কেন্দ্রীয় সরকার ছিল, তিনি একজন বিদেশি নাগরিক, তিনি আমাদের দেশে আসবেন কি আমাদের দেশে থাকবেন সেটা কেন্দ্রীয় সরকারের দায়িত্ব, তাকে সেই নিরাপত্তা দেওয়া, এটা কোনো রাজ্য সরকারের ব্যাপার নয়। আর যারা উশৃঙ্খলতা করেছিল সেই সময় বিজেপি তাদের পিছন থেকে মদত দিয়েছিল। আমরা জানি তৃণমূল এবং বিজেপি মিলেই 2011 সালে তারা সরকার তৈরি করেছিল। তাই যদি কোনো দায় বর্তায়, শুধুমাত্র তৃণমূলের ওপর না, বিজেপির ওপরও সমান দায়িত্ব বর্তাবে। তারা তখন বামপন্থীদের বিরুদ্ধে গোটা রাজ্যের মানুষকে উস্কে দেওয়ার জন্য তৃণমূল বিজেপি একসাথে মিলে এই কাজ করেছিল। এবং বিজেপি আজকে ধোয়া তুলসী পাতা হতে পারে না। তারপরেও বলছি, উনি এদেশে থাকবেন কি থাকবেন না, বিদেশি নাগরিক, সেই সংক্রান্ত ব্যাপারে কেন্দ্রীয় সরকারেরই প্রধান দায়িত্ব, এটা রাজ্য সরকারের কোনো ব্যাপার। এখানে এখন মুখ্যমন্ত্রী নিজেই বলছেন যে বাংলাদেশিদের এখানে রাখা হবে না, পুষব্যাক করা হচ্ছে, পালিয়ে যেতে বলা হচ্ছে, সেখানে মুখ্যমন্ত্রী তাকে স্বাগত। দেখুন, আমি বলছি, মুখ পুড়িয়েছেন মুখ্যমন্ত্রী। এক আদালতের রায়, যাদেরকে বাংলাদেশি বলে পুশব্যাক করেছিলেন তাদেরকে আবার আদালতের রায় আমাদের রাজ্যে নিতে হয়েছে। আমাদের দেশের নাগরিকত্ব কার কি আছে না আছে সেটা স্বরাষ্ট্র মন্ত্রকের দায়িত্ব, দেশের স্বরাষ্ট্রমন্ত্রকই সে ব্যাপারে দায়িত্ব গ্রহণ করবেন। এ ব্যাপারে মুখ্যমন্ত্রীর কথাতে শুধুমাত্র কাজ হবে না। আইনের রাস্তায় আমরা এসআইআরের সময় দেখেছিলাম যে অনুপ্রবেশকারী, রোহিঙ্গা, তাদের সবাইকে বহিষ্কার করা হবে। কিন্তু যখন নির্বাচন কমিশনের কাছে তথ্য চাওয়া হলো যে কত রোহিঙ্গা, কত অনুপ্রবেশকারী, এর ফলে লিস্ট পাওয়া গেল, তখন দাঁড়িয়ে তারা কোনো রিপোর্ট দিতে পারলো না, কোনো সংখ্যা বলতে পারলো না। তখন দাঁড়িয়ে খালি দেখালো বর্ডার থেকে নাকি দলে দলে লোক যাচ্ছে। কত লোক গেল, কত অনুপ্রবেশকারী ছিল, কত রোহিঙ্গা, তাদের নাম বাদ গেল। যা দেখা যাচ্ছে গোটা পৃথিবীতে যা রোহিঙ্গা আছে তার থেকে নাকি আমাদের রাজ্যে রোহিঙ্গার সংখ্যা বেশি। এই ধরনের অনেক গাল গল্প আমরা শুনেছি। ভোট পেরিয়ে গেছে, এগুলোকে ব্যবহার করে ভোটে জেতার কাজ ছিল, ভোটে জিতে গেছেন। দয়া করে আর এগুলোকে হাতিয়ার না করে মানুষ যেগুলোর উপর ভরসা করে ভোট দিয়েছিলেন সেই কাজগুলো করুন। এগুলো নিয়ে এখন আলোচনা করার সময় নেই। ভারতীয় মুসলিমদের নিয়ে এত সমস্যা বিজেপি, আর আমরা দেখি শেখ হাসিনা, তাসলিমা নাসরিন, তাদেরকে নিয়ে এত না, আমি এইসব বিতর্কিত কথার মধ্যে যেতে যাই না। ওনারা ঠিক করছেন কে রাষ্ট্রবাদী। আমি তো বললাম যে বাংলাদেশের মানুষ সরকারের বিরোধিতা করলে তিনি, পশ্চিমবাংলার মানুষ সরকারের বিরুদ্ধে বাংলাদেশি, পাঞ্জাবের মানুষ বিরোধিতা করলে
তারা খালিস্তানি, আর সোনাম ওয়াংচুক লাদাখে তিনি বিরোধিতা করলে তিনি চীনের দালাল, একমাত্র বিজেপির যা খুশি তাই অন্যায় সমর্থন করলে তিনি ভারতীয়। এই বিষয়ে আমার কিছু বলার নেই। যেভাবে আজকে জোর করে তুলে নেওয়া গেল, বললাম তো গণতান্ত্রিক কোনো কণ্ঠস্বর বিজেপি তারা গ্রহণ করতে চায় না, তারা মানতে চায় না, দেশের সংবিধান দেশের গণতন্ত্র সিস্টেমকে ব্যবহার করতে চায় না। এই যে পশ্চিমবাংলায় তৃণমূলকে আরএসএস বিজেপি ব্যবহার করেছিল কেন? গণতান্ত্রিক সংবিধান বহির্ভূত। এই যে এখানে কেন 15 বছর আমরা মিটিং করতে পারিনি, তার মানে এখানে ডেমোক্রেটিক পরিবেশ ছিল না, গণতান্ত্রিক পরিবেশ ছিল না, কোনো রাজনৈতিক দল তারা কাজ করতে পারতো না। মুখ্যমন্ত্রী বলে দিলেন যে মুখে লিউকোপ্লাস লাগিয়ে দিতে হবে, পিঠে পোস্টার লাগিয়ে ঘুরতে হবে, সিপিআইএম করি না বলে। সিপিআইএম কি বেআইনি দল নাকি? আরএসএস বিজেপি তৃণমূলকে ব্যবহার করে গোটা পশ্চিমবাংলায় গণতন্ত্র সংবিধান ধ্বংস করেছে, আর যেখানে ওদের সরাসরি নিজেদের ক্ষমতা আছে সেখানে ওরা গণতন্ত্র সংবিধান সবই ধ্বংস করছে। এর বিরুদ্ধে কেউ কথা বললে, প্রতিবাদ করলে, ধর্মেন্দ্র প্রধানের বিরুদ্ধে প্রতিবাদে নামলে, অনশন করলে, গান্ধীজিও অনশন করেছে, আজকে থেকে অনশন করলে জোর করে তুলে নেওয়া হবে, তাকে জোর করে হাসপাতালে গায়ের জোরে ভর্তি করে দেওয়া হবে। আবার পশ্চিমবাংলায় আপনি এই প্রতিবাদ করলেন, বিরোধিতা করলে সরকারের, আপনাকে গুন্ডা দমন আইনে 1 বছরের বেশি জেলে ঢুকিয়ে দেওয়া হবে। সেই ব্রিটিশ আমলে রাওলাট আইন চালু হয়েছিল, পশ্চিমবাংলা এখন সেরকম গুন্ডা দমন আইন আবার চালু করছেন কারা? যারা বিধানসভা ভেঙেছিলেন তাদেরকে কি বলা হবে আমি সেটা জানি না। সুতরাং এই নাটকীয়তা চলছে, আদালত আছে, আইন আছে, সেই আইনে আদালতেই সব কিছু সিদ্ধান্ত হবে, অত সহজ নয়। আর